অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি আবাসিক ভবনের শুভ উদ্বোধন করবেন এখন মাননীয় প্রধানমন্ত্রী। পরিচালনা হবে, মোনাজাত পরিচালনা করবেন কারি মোহাম্মদ হাফিজুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وآله وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين মাননীয় বিচারপতিদের বাসভবন শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ উপস্থিত সকলকে নিয়ে আপনার দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করছি গো আল্লাহ, আপনি এই শুভ উদ্বোধনকে কবুল ও মঞ্জুর করুন। মাননীয় বিচারপতিদের ভবন আল্লাহ আপনার খাস রহমত বরকত নাযিল করুন। জাতির পিতা শব্দ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে দেশ উন্নতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে গো আল্লাহ, আপনি তাকে সুস্থ রেখে নেক হায়াতে তৈয়বা দান করুন। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজন সহ যারা শাহাদাত বরণ করেছেন গো আল্লাহ, তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাংলাদেশ যেন একটি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুক্ত একটি দেশ হতে পারে আল্লাহ, এই জন্য আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وحق لا إله إلا الله محمد رسول الله. السلام ভাই মাথা নোয়াইতে পারবো, ডাউন করতে পারবো, মাথা নোয়াই কত সময় দেওয়া যায়? ক্যামেরাটা সোজা করেন না। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণের জন্য নির্মিত আবাসিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সম্মানিত সুধীজন, মঞ্চে আরও উপবিষ্ট আছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠান শুরু করছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ হাফিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله العظيم. سورة البقرة 127 নম্বর আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের বর্ণনাবাদ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইসমাঈল আলাইহিস সালাম কাবা গৃহে ভিত্তি স্থাপন করেছিলেন, তখন তারা বলেছিলেন যে হে আমাদের পালনকর্তা প্রভু, আমাদের এই ভিত্তি স্থাপনের কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও মহান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীজন, এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন জনাব হরদাস মজুমদার। সুপ্রভাতম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহ মনোহ দুর্নিগ্রহ অভ্যাসেন তো কুন্তেন ভগবান বলেছেন, হে অর্জুন, হে মহাবাহ, মন অত্যন্ত চঞ্চল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাই হে অর্জুন, চঞ্চল মনকে বশীভূত করে তুমি জীবের কল্যাণে, সর্বোপরি মানুষের কল্যাণে আত্মনিয়োগ করো। এটাই ভগবানের উক্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। জয় শ্রীকৃষ্ণ। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন রেভারেন্ড ডক্টর সুকমল বিশ্বাস। আমি পবিত্র বাইবেল থেকে গীতসংহিতা 187 1-2 পাঠ করছি। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করেন। যদি সদাপ্রভুর নগর রক্ষা না করেন, রক্ষক বৃথায় জাগরণ করেন। বৃথায় তোমরা প্রত্যুষে উঠো ও বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করেন। তিনি আপন প্রিয় পক্ষকে মুদ্রা দিতে এইরূপ দেন। আজকের এই বাক্যের আলোচনা উপলব্ধি করতে পারি আমাদের সমস্ত পরিশ্রম যেন বৃথা না যায়। তার জন্য আমরা প্রভুর উপর নির্ভর করে আমাদের কার্যের গ্রহণ করি এবং তার উপরে নির্ভরতার কাজ করতে অগ্রসর করি। তবে তিনি আমাদের কাজে সফলতা প্রদান করবেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করবেন। সম্মানিত সুধীজন, সবশেষে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ভিক্ষু সুনন্দ রয়। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা
সেই ভগবান ধাম শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি সংঘস্য মানামি ভোতি সংঘাবদাসম্মসা সম্পদায়ানাদিমুখস্য সংঘস্যকাদিনো সম্ভব জ্ঞানের সহিতে মুক্তি লাভ করেছে সেই শুধু ব্যক্তি মানুষের সমস্ত বিষয়ে আমরা আর এর মুক্তি হচ্ছে জ্ঞান তাদের জ্ঞানের প্রতি মুক্তি পাওয়া সম্ভব মুক্ত ব্যক্তি চিত্তে চাঞ্চল্য নেই তার স্থির তার বাক্য স্থির কর্ম স্থির অবিচল শান্তিতে তিনি বিরাজমান এই পবিত্র পবিত্রবার এখানে বিশেষ করছি সত্যি সত্তা সুখী বন্ধু জগতের সকল আমাদের অনুষ্ঠানটি পৃথিবী ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতার থেকে একযোগে প্রচারিত হচ্ছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপন করবেন জনাব মনোয়ার হোসেন। সম্মানিত সুধীজন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি দক্ষ ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হলেও সুপ্রিম কোর্টের বিচারপতিগণের আবাসনের বিষয়টি দীর্ঘদিন ছিল উপেক্ষিত। সরকারি আবাসন সংকটের কারণে অধিকাংশ বিচারপতি মহোদয়গণ ভাড়া বাসায় বসবাস করেন। এই সংকট নিরসনকল্পে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতিগণের জন্য প্রায় 1.5 একর জমির উপর 20 তলা ভিত বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের উদ্দেশ্যে গত 14 মে 2011 খ্রিস্টাব্দ তারিখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার জন্যই নির্ধারিত সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। প্রায় 174 কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন সুউচ্চ এই আবাসিক ভবনটিতে সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 76টি ফ্ল্যাট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজ কিছুক্ষণ আগে ভবনটির শুভ উদ্বোধন করেছেন। সম্মানিত সুধীজন, প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনটিও মাননীয় প্রধানমন্ত্রীর 1996 সনের সরকার আমলে নির্মিত হয়। সুধীবৃন্দ, এবারে স্বাগত বক্তব্য রাখবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার। সম্মানিত সভাপতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান বিচারপতি জনাব এস.কে সিনহা, মাননীয় মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আনিসুল হকেন, অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় মুখ্য সচিব ও সচিববৃন্দ, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। সুধীবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসন সংকট সমাধানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এই অনুষ্ঠানে সকলকে স্বাগত। দেশের উন্নয়ন যাত্রার এই শুভক্ষণে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই ক্ষমতাধর্মা মহাপুরুষ, যিনি মা, মাটি, দেশ ও নির্যাতিত দুঃখী মানুষের মুক্তির জন্য
নিজের সমৃদ্ধি ও জাগতিক মোহ পরিত্যাগ করে চির সংগ্রামের পথে ধাবিত হয়েছিলেন সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশ নামের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন আধুনিক ও উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশের স্থপতি। ধারাবাহিকভাবে জিডিপির প্রবৃদ্ধি অর্জন করে বিশ্বের গঠিত দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। 786 কোটি টাকার বাজেট নিয়ে যাত্রা শুরু করা দেশ এখন শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পেই ব্যয় করছে 1,13,000 কোটি টাকা। কৃষিক্ষেত্রে অসামান্য সাফল্য, নারী শিক্ষার অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বলা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র মানুষের রুটিনটির সংস্থান, পুষ্টির স্তর উন্নয়নের মাধ্যমে গড়াই বৃদ্ধি ইত্যাদি অজস্র ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়ে চলেছে। এর সাফল্যের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিশ্বের অনেকগুলো মর্যাদাপূর্ণ খেতাব ও পুরস্কারে ভূষিত হয়েছে। সম্মানিত সুধী, দেশের সকল মানুষের আশ্রয়ের অধিকার নিশ্চিত করা জাতির পিতার স্বপ্ন ছিল। তার সে স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন সকলের জন্য আবাসন। এ লক্ষ্য বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধীনস্থ সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ঢাকা শহরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমানে বিদ্যমান সরকার 8 ভাগ আবাসন সুবিধাকে 40 ভাগে উন্নীত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় 13টি প্রকল্পের আওতায় 78টি বহুতল ভবনে 5,234টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। এছাড়া সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে এবং পুরাতন জরাজীর্ণ কম উচ্চতা সম্পন্ন ভবনগুলো অপসারণ করে, যেমন আজিমপুর, মতিঝিল ও মিরপুরে আরও 19টি 20 বিশিষ্ট ভবন নির্মাণের প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে, যার আওতায় 237টি ভবনে 13,352টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। রাজুক, ঢাকার উত্তরায় 3য় পর্ব, পূর্বাঞ্চল ও ঝিলমিল এই 3টি প্রকল্পে 35,085টি প্লট এবং প্রায় 89,000 ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের অধিকাংশে 2018 সালের মধ্যে সংস্থা পাবে ইনশাআল্লাহ। উপস্থিত অতিথিবৃন্দ, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় বিচারপতিগণ নিরলস পরিশ্রম করে চলেছেন। সংবিধান সুরক্ষা, ন্যায় বিচার নিশ্চিতকরণ, বঙ্গবন্ধু হত্যা মামলা সহ জাতীয় 4 নেতার হত্যা মামলার বিচার সম্পাদন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর দ্রুত সাথে পরিচালনা করা, জনস্বার্থযুক্ত মামলায় যুগান্তকারী রায় ও আদেশের মাধ্যমে বিচারপতিগণ সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছে। তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তার সানুগ্রহ নির্দেশনায় 2012 সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়। স্থাপত্য অধিদপ্তরের আধুনিক নির্মাণ শৈলী নকশায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক 174 কোটি টাকা ব্যয়ে 20 তলা বিশিষ্ট ভবনটিতে একটি বেসমেন্ট সহ 19টি ফ্লোরের প্রতি তলায় 4টি ইউনিট হিসাবে 76টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। 3,650 বর্গফুট আয়তনের প্রতিটি ফ্ল্যাটে 4টি বেডরুম সহ একটি অফিস কক্ষ, একটি টিএ রুম রয়েছে। এর ভবনে লাইব্রেরি, হেলথ কেয়ার সেন্টার, জিমনেশিয়াম ও একটি মাল্টিপারপাস হলের সংস্থান রাখা হয়েছে। এছাড়া ওয়াকওয়ে, সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, বৈদ্যুতিক সাবস্টেশন, সোলার সিস্টেম, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, সিসিটিভি ও অত্যাধুনিক অ্যারেস্টার সিস্টেম স্থাপন করা সহ ভবনটিতে সকল আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ইতিপূর্বে সরকারি কোনো আবাসন ভবনে এই আধুনিক ফ্যাসিলিটিসগুলি রাখা হয়নি। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে আমাদের আজকের এই অনুষ্ঠান আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ উপস্থিতি এই অনুষ্ঠানকে সার্থক করেছে। আপনার দেশপ্রেম বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ। আপনার দিক নির্দেশনা আমাদের চালিকা শক্তি। আপনার দূরদর্শিতা আমাদের চলার পথের আলোক প্রতিকা। 2021 সালের মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে দেশকে উন্নীত করার মিশনে আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লেষণের সকল পর্যায়ের কর্মচারীবৃন্দ আজ প্রতিজ্ঞাবদ্ধ। আপনার স্বপ্ন পূরণের পথে সহযাত্রী হতে পারে আমরা আনন্দিত ও গর্বিত। আপনার নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়ে তুলব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীজন, এবারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণের জন্য নির্মিত আবাসন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি
মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় আইন কমিশনের চেয়ারম্যান, উপস্থিত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, মাননীয় জনগণ, আমন্ত্রিত অতিথিবর্গ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, নমস্কার, গুড মর্নিং। সুধীমণ্ডলী, আজ বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন। কারণ এই উপমহাদেশে ব্রিটিশ ভারতে, পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিগণের জন্য তখনই এরকম 20তলা ভবন নির্মাণ করা হয়। ইতিপূর্বে বাংলাদেশের মাননীয় বিচারপতিগণের জন্য যে আবাসন ছিল তা অল্প সংখ্যক বিচারপতিকে দেওয়া যেত এবং অন্যরা সরকারি আবাসনের অপেক্ষায় থেকে থেকে অবসরে গেছে। আজ থেকে তাদের আর সরকারি আবাসনের অপেক্ষায় থাকতে হবে না। এই অবদান মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকারের গণতন্ত্র সুদৃঢ় করা ও বাংলাদেশের উন্নয়ন শুরু করার সাথে সাথে বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষা করেছে আপনার সরকার এবং বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণের সম্মান ও মর্যাদাও বৃদ্ধি করেছে আপনার সরকার। সুধীমণ্ডলী, বর্তমান সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করেছে, বিচারপতিগণের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। তাছাড়া বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ এবং মজবুত করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। তার কারণ আমরা জানি, উন্নয়ন এবং গণতন্ত্র সুদৃঢ় হয় আইনের শাসনের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি দক্ষ জুডিশিয়ারি গড়ে তোলার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে অধস্থ উচ্চ আদালতের ১,৫০০ বিচারককে প্রচলিত আইন ও আদালত ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতে পাঠানোর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকালে পৃথক দুইটি সমঝোতা স্মারক MOU বিনিময় হয়। MOU অনুযায়ী ১,৫০০ বিচারককে আগামী ৫ বছরে ধাপে ধাপে প্রশিক্ষণ দেবে ভারতের গুজরাট রাজ্যের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি। এক্ষেত্রে প্রতি বছর 10টি ব্যাচ এবং প্রতিটি ব্যাচে 30 জন করে বিচারক ও এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণের সময় 2 সপ্তাহ। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় দেশের অধস্তন আদালতের 540 জন বিচারককে উন্নত প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছে। 28শে মার্চ 2017 তারিখে এ বিষয়ে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। আশা করছি আগামী মাসেই প্রথম ব্যাচে অস্ট্রেলিয়ায় পাঠানো সম্ভব হবে। বাংলাদেশ ও ব্রিটিশ ভারতের ইতিহাসে এই প্রথম রাজস্ব খাতের টাকা দিয়ে এত বেশি সংখ্যক বিচারককে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিচার বিভাগের মান উন্নয়নের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর হচ্ছে এই প্রশিক্ষণ ব্যবস্থা। সুধীমণ্ডলী, বর্তমান সরকার বিচার বিভাগের মান উন্নয়নের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কালচারাল ইমপিউনিটি বা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য নৃশংস হত্যাকাণ্ডের মামলা ও জাতীয় 4 নেতা হত্যাকাণ্ডের মামলার বিচার করেছে। আন্তর্জাতিক মান বজায় রেখে 71-এর মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার করেছে। এটা কোনো ব্যক্তির বিচার পাইয়ে দেওয়ার জন্য নয়, এটা জনগণকে আশ্বস্ত করার জন্য যে বাংলাদেশে অপরাধের বিচার হয়। এসবের বিচার দেশে আইনের শাসনের শিকড় আরো সুদৃঢ় করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্রত হল বাংলাদেশের জনগণের কল্যাণ উন্নতি করা এবং তাদের দারিদ্র বিমোচন করা। একটি স্বাধীন বিচার বিভাগ সেই ব্রতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বিচারপতিগণের সার্বিক সুযোগ সুবিধা রক্ষা করা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। এই সরকার বিশ্বাস করে
বিচার বিভাগের জন্য অবকাঠামো তৈরি জনগণের ন্যায় বিচারের প্রাপ্তির সাথে সম্পর্কযুক্ত। তাই এই আবাসিক ভবন নির্মাণের গুরুত্ব অপরিসীম। আমরা আশা করব বিচার বিভাগের জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আরও এগিয়ে যাবে। সকলকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীবৃন্দ, এবারে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহা মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। জাজেস টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, রেহাই ও পূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকবৃন্দ, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সদস্যগণ, সম্মানিত সুধীমণ্ডলী, ভদ্র মহিলা ও মহোদয়গণ, শুভ সকাল। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের এই স্বাধীনতা বীরত্বের এবং পরম গৌরব। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এমন এক স্বাধীন বিচার বিভাগে যেখানে শোষিত, নির্যাতিত এবং অসহায় মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে। তার আন্তরিক সহযোগিতার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে জাজেস টাওয়ার নির্মাণ সম্পন্ন হয়েছে। আমি এবং আমার অন্যান্য বিচারপতিগণের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের শুরু থেকে বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে সাধ্যমতো কাজ করছি। বিচার বিভাগের দক্ষতা ও স্বাধীনতার উপর একটি দেশের সভ্যতা চরিত্র পরিস্ফুট হয়ে ওঠে। অন্য কথায় বলা যায় যে কোন দেশে সরকারের কৃতিত্ব পরিমাণ করার সার্বভৌম মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের যোগ্যতা ও স্বাধীনতা। রাষ্ট্রের 3টি বিভাগের মধ্যে ভারসাম্য নীতির প্রতিফলন হচ্ছে সংবিধানের মূল চেতনার অবিচ্ছেদ্য অংশ এবং বিচার বিভাগ দেশের ভারসাম্য বজায় রাখে। প্রত্যেক বিভাগকে দেশের প্রচলিত আইন ও সংবিধানের কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। কখনো কখনো দায়িত্ব পালনকারী বিভিন্ন বিভাগের মধ্যে অপরিহার্যভাবে শীতল সম্পর্ক সৃষ্টি হতে পারে। তবে এ সম্পর্ককে ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করলে প্রত্যেক বিভাগের সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও সমগ্র জনগোষ্ঠীর প্রভূত কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সীমিত সম্পদ ও বাজেট সত্ত্বেও আমি দৃঢ়ভাবে দাবি করতে পারি যে অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান বিচার ব্যবস্থা সুশৃঙ্খল ও জনগণের সর্বোচ্চ আস্থা অর্জন করেছে। রাষ্ট্রের ক্রান্তিলগ্নে বিচার বিভাগের ঐতিহাসিক সিদ্ধান্ত দেশে বিদেশে নন্দিত হয়েছে। অধিকাংশ গণতন্ত্র সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন মতামত ও সিদ্ধান্ত দেশের ভারসাম্য উজ্জ্বল করেছে। বিচার বিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মামলার দর। জনসংখ্যার অনুপাতে বাংলাদেশে বিচারকের সংখ্যা অত্যন্ত নগণ্য। ভারতে 10 লক্ষ মানুষের জন্য 18 জন বিচারক রয়েছে, অথচ বাংলাদেশে মাত্র 10 জন। তদুপরি এই অল্প সংখ্যক বিচারকদের জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ নাই। বর্তমানে আপিল বিভাগে 7 জন এবং হাইকোর্ট বিভাগে
85 জন বিচারক রয়েছেন। হাইকোর্ট বিভাগের বিচারকগণের মধ্যে 3 জন বিচারক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করছেন। 4 জন বিচারক গুরুতর অসুস্থ, ফলে বিভিন্ন সময় বেঞ্চ গঠনের সময় আমাকে হিমশিম খেতে হয়। 2017 সালে 7 জন বিচারক অংশগ্রহণ করবেন, ফলে বেঞ্চ গঠনের জটিলতা আরও প্রকট হবে। এছাড়া ত্রুটিপূর্ণ ও সেকেলে আইনের ফলে মামলার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও বিচারকগণ আন্তরিকভাবে তাদের উপর দায়িত্ব পালন করায় বিগত বছরগুলোর তুলনায় মামলা নিষ্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান হতে দেখা যায় দেশের সকল আদালতে মামলা নিষ্পত্তির সংখ্যা 2013 এবং 2014 সালের তুলনায় 2015 এবং 2016 সালে 3 লক্ষের অধিক বৃদ্ধি হয়েছে। সারা দেশের মামলার সংখ্যা বিবেচনায় আমরা 41টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের পদ সৃজনের উদ্যোগ নিয়েছিলাম। বিষয়টি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদিত হয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনার আন্তরিক নির্দেশনায় বিষয়টি দ্রুত অনুমোদিত হবে। সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রোগ্রামের যৌথ উদ্যোগে বিচার বিভাগীয় তথ্য বাজার তৈরি করা হয়েছে। এছাড়াও মনিটরিং ড্যাশবোর্ড ও পজ লিস্ট তৈরি করা হয়েছে। উচ্চ ও নিম্ন আদালতের ই-কোর্ট ব্যবস্থা চালু, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য ধারণ ও সংরক্ষণ, জেলাভিত্তিক ও কেন্দ্রীয় কারাগারের মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের সুবিধা চালু, দেশের বিচার ব্যবস্থায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালন এবং বিচারিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার 3 বছর মেয়াদী জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করার বিষয়টি সুপ্রিম কোর্টের উদ্যোগে অনেক দূরে গিয়েছে। সরকারের প্রায় সব বিভাগ, দপ্তর এবং মন্ত্রণালয়ের জন্য ডিজিটালাইজেশন প্রক্রিয়া চালু করা হয়েছে। কেবলমাত্র জুডিশিয়ারিকে এর আওতাভুক্ত করা হয়নি। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এগিয়ে আসলে এবং প্রয়োজনীয় ডিভাইসসমূহ সরবরাহ করলে এই জুডিশিয়ারি স্বপ্ন বহুলাংশে বাস্তবায়িত হবে। সুপ্রিম কোর্ট ইউএনডিপির সহযোগিতায় সিলেট জেলায় ডিজিটালাইজেশন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসাবে ডিজিটাল এভিডেন্স রেকর্ডিং সিস্টেম চালু করার ফলে এই জেলায় দেশের অন্যান্য যে কোনো জেলার থেকে মামলা নিষ্পত্তির হার 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্ষম। এ কারণে আমরা বিচার বিভাগে ই জুডিশিয়ারি প্রকল্প হাতে নিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে প্রকল্পটি বাধাগ্রস্ত হয়েছে। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী আপনার হস্তক্ষেপে এই বাধা দূরীভূত হবে এবং দেশের বিচারপ্রার্থী জনগণের কাছে আমরা এর সুফল পৌঁছাতে সক্ষম হব। উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে কাগজ প্রবর্তিত এই জুডিশিয়ারি চালু করেছে। সুস্থ ও দ্রুত বিচার নিষ্পত্তির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। আমাদের প্রতিবেশী দেশ সহ পৃথিবীর সকল দেশের বিচারক ও বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে আধুনিক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ দেওয়ার জন্য ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। এতে ফরেন্সিক ল্যাবরেটরি, ডিএনএ ল্যাবরেটরি, সাইবার ক্রাইম ডিটেক্টিং মেথড, ডিজিটাল এভিডেন্স রেকর্ডিং সিস্টেম, আইটি বেসড ম্যানেজমেন্ট সুবিধা রয়েছে। আমাদের দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। উচ্চ আদালতে কয়েকজন বিচারপতি ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে স্বল্পকালীন প্রশিক্ষণ গ্রহণ করেন। এর প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিষয়ে তাদের জ্ঞান পরিণতি আরও বিস্তৃত করেছে মর্মে তারা ব্যক্ত প্রকাশ করেন। একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি স্থাপন করার জন্য কমপক্ষে 25 একর জমি বরাদ্দের জন্য
সরকারকে অনুরোধ করা হয়েছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। ভারতে সফরকালে আমি ভারতীয় প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিচারকদের প্রশিক্ষণের অনুরোধ করেছিলাম এবং ভারত সরকারকে সাড়া দিয়েছে। আপনার সাম্প্রতিক ভারত সফরকালে ইন্ডিয়ান ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির সাথে বাংলাদেশের বিচার বিভাগে যে প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেজন্য আপনাকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার এদেশে নিম্ন আদালতের 1500 বিচারকের ভারতে প্রশিক্ষণের সুযোগ পাবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ সকল কমনওয়েলথ সদস্যভুক্ত দেশসমূহ বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, প্রাদেশিক মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও প্রাদেশিক আইনমন্ত্রীগণের উপস্থিতিতে বিচার বিভাগের সমস্যাসমূহ বিস্তারিত আলোচনা হয় এবং বিচার বিভাগের সমস্যা দূরীকরণে বাস্তবভিত্তিক সমাধান খুঁজে বের করার আন্তরিক প্রয়াস গ্রহণ করা হয়। আমি দায়িত্ব গ্রহণের পর গত 2 বছর সফলভাবে সম্মেলন হয়েছে, কিন্তু আমাদের দেশে এই রেওয়াজ চালু হয়নি এবং এতে বিচার বিভাগ ও সরকার একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করতে নানা অন্তরায় থেকে যায়। আমরা পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন আয়োজন করব। আমি আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের কথা শুনবেন, বিচার বিভাগের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা দেখাবেন এবং দেশের সকল বিচারককে অনুপ্রাণিত করবেন। গত কিছুদিন আগে সরকার বিচার বিভাগ সংক্রান্ত কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার পূর্বে বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রধান বিচারপতিকে কোনো কিছুই অবহিত করা হয়নি। সম্পূর্ণ ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে সরকার প্রধানের কাছে সত্য গোপন করে সিদ্ধান্তগুলো হাসিল করা হয়েছে। এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে প্রধান বিচারপতির সাথে আলোচনা করা হলে ভুল বোঝাবুঝি হতো না। একটি মহল সবসময় সরকার ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরি করার প্রচেষ্টায় লিপ্ত আছে। এরকম ভুল বুঝাবুঝির কারণে দেশের সাধারণ জনগণের কাছে ভুল আইন ও বিধানের অসঙ্গতিকে দূর করে বিচার বিভাগের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। স্বাধীনতা পরবর্তী যে কোনো সময় হতে এখন বিচার বিভাগ সবচেয়ে সুশৃঙ্খলভাবে কাজ করছে। বিচার বিভাগ রাষ্ট্রের প্রয়োজনীয় মধ্যে সবসময় এর উপর দায়িত্ব পালন করছে। বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা মামলা সহ যুদ্ধাপরাধীদের বিচার, রাজস্ব আদায় সংক্রান্ত মামলা, সন্ত্রাস বিরোধ, পরিবেশ প্রশাসনিক শৃঙ্খলা সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা রেখেছে, যা রাষ্ট্রের অন্য কোনো অঙ্গ, সংস্থা বা প্রতিষ্ঠান পালন করে। ফলে বিচার বিভাগের মাঝে রাষ্ট্রের অন্য অঙ্গের ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। আমি আশা করব স্বাধীনতার সপক্ষে এ সরকার দেশের আইনের শাসনকে সুসম্মত করতে বিচার বিভাগকে আরো শক্তিশালী ও বলিষ্ঠ ভূমিকা রাখতে সবসময় সহযোগিতা করবে। দেশের সর্বোচ্চ আদালতের বিচারকগণের এ সুন্দর উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি বিচার বিভাগকে আপনি আপন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। সুধীবৃন্দ, এবারে অনুষ্ঠানের সভাপতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আজকের এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সরকার রাষ্ট্রনায়ক দেশের শেখ হাসিনা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় আইনমন্ত্রী, পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিচারপতিগণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মুখ্য সচিব ও সচিববৃন্দ, মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থা প্রধানগণ, সমবায় দলের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত মণ্ডলী, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণের জন্য নির্মিত আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সরকার উপস্থিতির জন্য ক্রীড়া ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ। সতর্কতার সত্ত্বেও আমাদের মাঝে উপস্থিত হওয়ায় এই মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা সহ আমি অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনায় অনুযায়ী ঢাকা মহানগরীতে বিদ্যমান সরকারি আবাসন 8% থেকে 40% উন্নীত করার কাজ আমরা আপনার নির্দেশনা অনুযায়ী সরকারি আবাসনের ঋতুমাত্রা অঞ্চলে গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন প্রকল্পের আওতায় আরও 30,000 ফ্ল্যাট নির্মাণ করছে। এইসব প্রকল্পের মধ্যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণের জন্য বিস্তারা ভবনে 3,650 বর্গফুটের 76টি ফ্ল্যাট এবং জাতীয় সংসদের সচিবালয়ের কর্মকর্তাদের জন্য শেরেবাংলা নগরের 168টি ফ্ল্যাট নির্মাণের কাজ বিশ্বাস হয়েছে। আর আপনি যদি প্রকল্পের উদ্বোধন করবেন, একটা করেছেন আর কি করবেন। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণের জন্য নির্মিত ভবনে সুইরেজ সিস্টেম প্ল্যান, এটা আগে কোনোদিনও ইউজ হয় নাই, এবার এই প্রথম আমরা শুরু করেছি। বিদ্যুৎ সাবস্টেশন, সোলার সিস্টেম, ফায়ার ব্যাকআপ সিস্টেম, সিসিটিভি ক্যামেরা, ইন্টারকম, টিভি বক্স, টিভি কানেকশন, টেলিফোন ইন্টার ও অত্যাধুনিক অ্যারেস্টেড সিস্টেম বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। এই ভবন তৈরি করতে আমাদের 174 কোটি টাকা লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি জেনে খুশি হবেন যে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহ আবাসিক ফ্ল্যাটে সিস্টেম স্থাপন করছে। আগামীতে এইসব ভবনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টও আমরা স্থাপন করা হবে এবং বৃষ্টির পানি ধারণ এর জন্য ব্যবস্থা রাখা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবহিত আছেন যে পরিত্যক্ত ও অবহিত বিদ্যুৎ যদি বিভিন্ন সময়ে অনেক অনিয়ম হয়েছে। এইসব সম্পত্তি সংরক্ষণ করা ও মন্ত্রণালয়ের দায়িত্ব। তাই ঢাকা ও চট্টগ্রামের সরকারি সম্পত্তিতে সরকারি কর্মকর্তাদের জন্য আবাসন নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম পরিত্যক্ত সম্পত্তিতে 964টি ফ্ল্যাট এবং 2টি ডরমেটরি নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্প দুটি আপনি গত এক সভায় অনুমোদন দিয়েছেন। পর্যায়ক্রমে অন্যান্য পরিত্যক্ত সম্পত্তিতে এই ধরনের প্রকল্প গ্রহণ করা হবে। জনসাধারণ আবাসন প্রদানের আপনার নির্দেশনায় অনুযায়ী পূর্বাঞ্চলে নতুন শহরের প্রকল্পে 65,000, দ্বিতীয় পর্বে 18 নম্বর সেক্টরে 15,000 এবং জিলমিল আবাসিক প্রকল্পে 13,000 ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে উত্তরা দ্বিতীয় পর্বে 6,636টি ফ্ল্যাট নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে, যা আমরা আশা করছি
ডিসেম্বর মাসে আপনাদেরকে আমরা বর্ধিত ফ্ল্যাট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আবাসিক এলাকায় ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করা হবে। জাতীয় গৃহায়ণ কর্তৃক দেশের বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ফ্ল্যাট নির্মাণ করছে। ইতিমধ্যে 3000 ফ্ল্যাট বরাদ্দ প্রজেক্টের ক্ষেত্রে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সারা দেশে 5000 ফ্ল্যাট নির্মাণের কাজ করছে। এর মধ্যে 25,000 ফ্ল্যাট নির্মাণে পরিকল্পনা আমরা করেছি। দেশের বস্তিবাদী উন্নয়ন ও উন্নতি উন্নত জীবনযাপনের লক্ষ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা প্রোগ্রাম ইন্টিগ্রেশন প্রজেক্টের শিরোনামে একটি পাইলট প্রজেক্ট করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কুমিল্লা, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জে বস্তিবাদীদের জন্য 5,700 ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়ন যা আপনি সৃষ্টি করছিলেন এই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এখন তার নিজস্ব অর্থায়নে বস্তিবাদীর জন্য প্রাথমিক স্টেজে আমরা 1000 ফ্ল্যাট নির্মাণ করতে যাচ্ছি। এই কর্মসূচির আওতায় 10,000 ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বস্তিবাদীদের বর্তমান অনিয়মের মাধ্যমে ভাড়া ও অন্যান্য খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করে মানবতার জীবন বসবাস করছে, সরকারি এই প্রকল্পের আওতায় তারা তাদের সংখ্যা এবং অর্থ হয়ে উন্নত জীবন যাপনের সুযোগ পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। সম্মানিত সুধীবৃন্দ, সবশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, উন্নয়নের রূপকার, দেশের নন্দিত জননেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের বাংলা নববর্ষ গতকালকেই আমরা উদযাপন করলাম। সবাইকে আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র আমাদের উপহার দিয়ে গেছেন এবং জাতি হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়ে গেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার জীবনের কঠিন সময় কারাগারে কাটিয়েছে, যে তিনি অত্যাচার সহ্য করছে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে বারবার তাকে এই কারাবরণ করতে হয়েছে এবং বাংলাদেশের মানুষকে একটি উন্নত সমৃদ্ধ জীবন দেবেন এই লক্ষ্য নিয়ে তিনি সংগ্রাম করেছেন এবং সেই সংগ্রামী বছর আমাদের স্বাধীনতা। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকের দিনে আমি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে স্বাধীন জাতি হিসেবে আমরা নিজেদের ঠিকানা পেয়েছি, মর্যাদা পেয়েছি, কিন্তু জাতি হিসেবে জাতিকে উন্নত করে গড়ে তোলা এবং বিশ্ব সমাজকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। জাতিপিতা আজ আমাদের মধ্যে বেঁচে নেই। তিনি যদি বেঁচে থাকতেন, বাংলাদেশ বহু আগেই বিশ্বসভায় একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত হতো, সমস্ত রাজনৈতিক বাংলাদেশ তিনি গড়ে দিয়ে যেতে পারতেন। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পেয়েছিলেন
আপনারা যদি একটু লক্ষ্য করেন এই 3.5 বছরের মধ্যে একটি দেশের একটি সমাজের প্রতিটি ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় তিনি কিন্তু সবই করে গেছেন। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, এমনকি সেই শিশু থেকে শুরু করে নারী থেকে শুরু করে সকল স্তরে যারা প্রত্যেকের জন্য আইন প্রণয়ন থেকে শুরু করে সবই তিনি করে দিয়ে গেছেন। এমনকি আমাদের দেশ, আমাদের স্থল সীমানা চুক্তি আইন, আমাদের জলসীমা, বিশাল যে সমুদ্র সীমা, সেই সমুদ্র সীমা আইন থেকে শুরু করে তিনি কি না করে দিয়ে গেছেন সবই। আমরা যখন কাজ করতে যাই মাঝে মাঝে আমার ভেবে অবাক লাগে, এত অল্প সময় হাতে পেয়েছেন মাত্র 3.5 বছর, কিন্তু এই 3.5 বছরের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্রকে গড়ে তোলার প্রতিটি অঙ্গ সেগুলি যেন সুসংগঠিত হবে, প্রতিটি প্রতিষ্ঠান যেন ঠিকভাবে দেশের মানুষের সেবা করার মতো উপযুক্ত হয় এবং প্রত্যেকটা স্তরে মানুষ তাদের অধিকারগুলি যেন সুরক্ষিত হয় সেই ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন। এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি আদায় থেকে শুরু করে সব কিছু আমাদের দিয়ে গেছে। 15ই আগস্ট জাতির থেকে নির্মমভাবে হত্যা করা হলো এবং সেই খুনিদের বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল। আমি ধন্যবাদ জানাই যে অন্তত আমি 21 বছর পর যখন সরকারে আসি তখন এই বিচারের কাজ আমরা শুরু করি এবং সেই বিচারের রায়ও আমরা কার্যকর করেছি। অত্যন্ত সাহসের সাথে সেই বিচারের রায় যারা দিয়েছিলেন এবং বিচার কার্য পরিচালনা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই বিচারের মধ্য দিয়ে যেখানে জাতির পিতাকে হত্যা করা হলো, তিনি তখন রাষ্ট্রপতি, তো আপনার জানি আমার মা, আমার ভাইরা, আমার ভাতৃবধূ, আমাদের আত্মীয় পরিবার পরিজন একসাথে 4টি বাড়িতে তারা আক্রমণ চালায় এবং আমাদের পরিবারের প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে, যেখানে 2 জন পুলিশ অফিসারও ছিলেন। এই ঘটনা যারা ঘটছিল তাদের যে বিচারের রায় কার্যকর হয়েছে, দেশ অভিশাপ মুক্ত হয়েছে বলে আমি মনে করি। এখন অনেকে বিভিন্ন দেশে লুকিয়ে আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তারপরেও এই যে বিচারটা হয়ে যাওয়া এটাই ছিল সব থেকে বড় কথা। কারণ আমার মনে আছে 81 সালে যখন আমি বাংলাদেশে আসে সুপ্রিম কোর্টে আমি এসেছিলাম, তখন শুধু এটুকু বলেছিলাম যে বিচারের বাইরে নিবৃতে কাজে আমি সন্তান হয়ে পিতা মাতার বিচার পাইনি। তো আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, সেই বিচার আমরা করতে পেরেছি। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা যাত্রা শুরু হয়। যুদ্ধ অপরাধী যারা 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে, রেপ করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে এবং যে অত্যাচার তারা করেছে, সেই অত্যাচারের বিভিন্ন ঘটনা যদি চোখে দেখা যায় বা পড়া যায় তাহলে তাদেরও বিচার না করে বরং তাদেরকে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে, ভোট দেওয়ার, রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, আমরা লাখ কোটিদের অর্থে রঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা সেই বিচারও শুরু করেছি এবং এই বিচারের রায় যারা দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে সেই বিচারের রায় ইতিমধ্যে অনেকগুলো আমরা কার্যকর করেছি। যারা আপন জন হারিয়েছে তারা অন্তত উপলব্ধি করেছেন এবং এত বড় একটা অন্যায় দেশে হয়েছে তার একটা প্রতিকারের পথ আমরা পেয়েছি, জাতি পেয়েছে। প্রজন্মের পর প্রজন্ম যা স্মরণ রাখবে অনুসরণ যে ধরনের অন্যায় কখনো হতে পারে না। প্রচারের প্রতি অনেক বিতর্ক শুরু হয়েছিল, কিন্তু আপনাদের এক একটি রায় সেই বিতর্কগুলিকে একে একে সরিয়ে দিয়ে একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে সেই পথ আপনারা সুগম করে দিয়েছেন, সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সরকারে আসার পরে সবসময় যে জিনিসটা চেষ্টা করেছি যে আমাদের দেশে যারা বসবাস করেন, বিশেষ করে যে কোনো একটা রাষ্ট্রের 3টি অঙ্গ থাকে, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। এই 3টি অঙ্গের মধ্যে একটা সমঝোতা থাকা এবং একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করবে, একে অপরকে অতিক্রম করে না, যেখানে ক্ষমতার শক্তি দেখিয়ে না। ক্ষমতা কারো কিন্তু কম নয়, এবং কে কাকে সম্মান করবে, কে কাকে করবে না, কে কার সিদ্ধান্ত নাকচ করবে, কে কার সিদ্ধান্ত মানবে না মানবে, এই দ্বন্দ্বে যদি আমরা যাই তাহলে কিন্তু একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না।
রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চলতে হলে এই তিনটি অঙ্গকেই যথাযথভাবে তার কর্ম পরিকল্পনা চালাতে হবে। এবং সেক্ষেত্রে আমি আরেকটু বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে সকলে কিছু কিছু ক্ষমতা থাকে, যে সেই ক্ষমতাটা প্রয়োগের ক্ষেত্রে আমরা কতটুকু প্রয়োগ করতে পারি যেটা জনস্বার্থের পক্ষে, আর কতটুকু করা আমাদের উচিত না বা করলে জনস্বার্থ ব্যাহত হতে পারে, বা এই যে তিনটি অঙ্গের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, এই বিবেচনাটাও কিন্তু সকল পক্ষে থাকা উচিত বলে আমি মনে করি। একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারবে তখনই যখন এই তিনটি অঙ্গের মধ্যে একটা সুষম সম্পর্ক এবং একটা সমঝোতা থাকবে। আমরা যখন একটা আইন প্রণয়ন করি, এই আইনটা কিন্তু দীর্ঘ পথ পরিক্রম করে আসছে। আমরা হঠাৎ করে পার্লামেন্টে আইন কিন্তু পাস করি না, আইনটা একটা মন্ত্রণালয় থেকে আসলো, তারপরে সেটা ক্যাবিনেট ডিভিশনে আসে, সেখান থেকে আমরা ক্যাবিনেটে বসি, নীতিগত সিদ্ধান্ত দিই, প্রথম রিডিং তখন আমরা করি, এরপর এটা চলে যায় আবার আইন বিভাগে সেটা ভেটিংয়ের জন্য, সেখান থেকে ভেটিং হয়ে আবার ক্যাবিনেটে আসে, ক্যাবিনেটে আসার পরে সেটাকে আবার আমরা আবার রিডিং দিয়ে সেটাকে অনুমোদন দিই, এটা চলে যায় পার্লামেন্টে, পার্লামেন্টে বিল যাওয়ার পর আর সেখানে যদি আর্থিক সর্দেশ থাকে সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে যায়, তিনি সই করে দেন, এটা অর্থ মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে, সেখান থেকে চলে আসে পার্লামেন্টে, পার্লামেন্টে এটা উত্থাপন করা হয়, পার্লামেন্টে উত্থাপনের সময় যদি অপোজিশনের কারো কোনো আপত্তি থাকে ওই উত্থাপনের সময় কিন্তু তারা আপত্তি দিতে পারে, আপত্তি দিয়ে ওই বিল সম্পর্কে তাদের যা বক্তব্য তারা সেটা দেন। এরপর যদি সেটা সে আপত্তি গ্রহণযোগ্য হয় তো সেটা গ্রহণ করা হয়, আবার ফেরত পাঠানো হয়, আর যদি সেটা গ্রহণযোগ্য না হয় ওই আপত্তি তাহলে ওটা পার্লামেন্টে চলে যায়, সেখান থেকে স্থায়ী কমিটিতে, বিচার বিভাগের যে স্থায়ী কমিটি বা পার্লামেন্টের যতগুলি কমিটি, ওই কমিটি প্রত্যেক কমিটিতে সরকারি বিরোধী দল অথবা স্বতন্ত্র যারা নির্বাচিত জনপ্রতিনিধি, কারণ নির্বাচিত জনপ্রতিনিধি যারাই পার্লামেন্ট গঠিত এবং স্ট্যান্ডিং কমিটিও এই নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা গঠিত, কারণ সেই কমিটিতে দীর্ঘদিন এটা আলাপ আলোচনা হয় এবং এই আলোচনার সংশ্লিষ্ট যদি কোনো মন্ত্রণালয় কোনো বিভাগ কোথাও কারো প্রতিনিধি প্রয়োজন হয় তাদের ডাকা হয়, আলোচনা করা হয়, আলোচনা করে ওই কমিটি তখন আবার পার্লামেন্টে এই বিলটি উত্থাপন করে, পার্লামেন্টে উত্থাপন করবার পর সময় দেওয়া হয় যদি এখানে কেউ কোনো সংশোধনী দিতে চান, দফাওয়ারি সংশোধন অথবা জনমত যাচাই, সেই জনমত যাচাই এবং সংশোধনীগুলি যখন তারা দেন পার্লামেন্টে আবার সেই বিলটি ওঠে, প্রত্যেকটা সংসদ সদস্য যারাই জনমত যাচাইয়ের প্রস্তাব করবেন তারা তার সেই সপক্ষে বক্তব্য দেবেন, দফাওয়ারি সংশোধনী দিলে তার উপর তারা বক্তব্য দেবেন, এই দফা থেকে যেগুলি গ্রহণযোগ্য সেগুলি গ্রহণ করা হয়, গ্রহণ করি তারপর সেই বিলটি পাস করবার জন্য এবং বিবেচনার জন্য উত্থাপন করা হয়, প্রথমে বিবেচনার জন্য এরপরে পাস করার প্রস্তাব দেওয়া হয়, তারপর পাস হয়। আমরা কিন্তু একটা আইন এতগুলি ধাপ পেরিয়ে তারপর পাস করি এবং প্রত্যেকটা আইন যখন প্রণয়ন করা হয় খুব স্বাভাবিকভাবে এটা নেওয়াই হয় জনগণের কোনো না কোনো জনগণের সমস্যার সমাধান বা স্বার্থে, এবং সেই আইনটি যদি এখন এক কথায় বা এত ধাপ পেরিয়ে জাতীয় সংসদের 300 জন সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি আর 50 জন মহিলা প্রতিনিধি, এই 350 জনের প্রতিনিধিত্ব করেন। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা আছে ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণকে কিন্তু সমস্ত মালিকানা দেওয়া আছে, আর সেই জনগণের ভোটে দেওয়া নির্বাচিত জনপ্রতিনিধিরা কিন্তু আইন প্রণয়ন করছে, আর এই আইন প্রণয়নের সময় খুব সহজভাবে জনপ্রতিনিধিদেরও কিন্তু সতর্ক থাকতে হয় যে সেটা কোনো মতে জনস্বার্থ ক্ষুণ্ণ না হয়। কিন্তু সেই আইন যদি তারপর আমরা দেখি যে 2 জন বসে নাকচ করে দিলেন তারপর আর কিছুই করার থাকলো না, তাহলে এই যে এতদিন ধরে খাটাখাটুনি কম সরকারি অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই মিলে যে খাটাখাটুনি করলো সবগুলি কিন্তু ব্যর্থ হয়ে যায়। এইসব ক্ষেত্রে বোধহয় আরো বিবেচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর আমি আরেকটি কথা বলবো যে
এখানে মাননীয় প্রধান বিচারপতি কিছু প্রসঙ্গ তুলেছে, আমি তাকে অনুরোধ করব যে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া এবং বিচারপতি নিয়োগ দেওয়া, এখানে আমার কোনো ক্ষমতা নেই। এবং রাষ্ট্রপতির সংবিধানই আছে, রাষ্ট্রপতি যখন বিচারপতি নিয়োগ দেন তখন তিনি প্রধান বিচারপতির পরামর্শ করবেন, এইটুকুই কিন্তু বলা আছে, কিন্তু করবেন রাষ্ট্রপতি। এখানে কোনো রকম কিছু হলে আমার মনে হয় এটা বিষয়টা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সমাধান করাটাই ভালো। সেটা করলে পরেই সেটা যথাযথ হবে বলে আমি মনে করি। আর এই ক্ষেত্রে যদি আমাদের কিছু করণীয় থাকে নিশ্চয়ই আমরা আমাদের পক্ষ থেকে সেটা দেখব। আমি চাই না যে এরকম ধরনের কোনো কথা উঠুক যে আজকে আমাদের কোনো কথা দ্বন্দ্ব বা কিছু আছে, এই ধরনের কথা গেলে এটা জাতির জন্য ভালো হবে না, জনগণের জন্য ভালো না, বা বিচার বিভাগের ইমেজ সেটাও যেমন প্রস্তাবিত হবে, কার্যনির্বাহী বিভাগ অথবা লেজিসলেটিভ বা আমাদের এক্সিকিউটিভ সেখানেও একটা জনগণটা ভুল ধারণা নিয়ে যাবে। যে কোনো বিষয়টা হলেও আমি মনে করি তা আলোচনা মাধ্যমে সমাধান করা উচিত এবং সেটা সেভাবেই বিবেচনা করে দেখা উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমি আজকে এখানে উপস্থিত, আমি সরকার আসার পর থেকে যেটা লক্ষ্য করছি যে আমাদের সরকারি যারা কর্মজীবী আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা আমাদের বিচার বিভাগের বিচারকগণ প্রত্যেকেই তাদের যে বসবাসের জায়গা, এই জায়গা নিয়ে মানে খুবই একটা কষ্টের মধ্যে থাকতে হয়। বাড়ি ভাড়া নেওয়া, বাড়ি ভাড়া পাওয়া বা যথেষ্ট একটা আবাসন ব্যবস্থা, তার থেকেও সব থেকে বড় কথা যে বিচারকদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হয় এবং এমন এমন সিদ্ধান্ত যে সিদ্ধান্তে অনেক সময় তাদের এই দেশে সেই ধরনের ঘটনা ঘটে গেছে। আপনাদের মনে আছে যে বিএনপি দুজন বিচারককে বোমা মেরে হত্যা করেছিল এবং গাজীপুর এবং ঝালকাঠি এরকম ঘটনাও ঘটে গেছে বাংলাদেশে, যেটা অতীতে কখনো ঘটেনি, এত সাহস করেনি, কিন্তু সেই সময় এই ঘটনাগুলি ঘটে, যেটা তারপর থেকে আমরা শঙ্কিত হই। যেখানে বিচারপতিদের নিরাপত্তার বিষয়টাও আমরা চিন্তা করি। কাজে আমি সবসময় চেয়েছি যে একটা সুন্দর আবাসন ব্যবস্থা যদি হয়, ভালো বাসস্থান হয়, একটা সুন্দর পরিবেশে যদি বসবাস করতে পারেন, তাহলে একটা চিন্তা চেতনা, সব চিন্তা ভাবনা করার মতো একটা পরিবেশ থাকবে, সুন্দরভাবে বসবাস করবে। কাজে আমরা যে কারণে আমরা যখনই সরকার এসেছি তখনই যেমন এই বিচার বিভাগের অনেক সমস্যার সমাধান করা, আজকে অ্যানেক্স ভবন তৈরি করে দেওয়া বা এমনকি সড়ক ভবন আপনারা যখন রায় দিয়েছেন সেটাও আপনাদের হাতে তুলে দেওয়া, শত অসুবিধা থাকা সত্ত্বেও সমগ্র বাংলাদেশের নেটওয়ার্ক সেখানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তৈরি করা ছিল, ওই সময় থেকে চেঞ্জ করার যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমাদের অনেক প্রকল্পের কাজ স্থবির হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, সে ব্যবস্থা করা হয়েছে এবং যথেষ্ট জায়গা এখানে দেওয়া হয়েছে এবং বিচারকের বসাতে আমি 40 জন জজ বসতে পারেন এইভাবে অতি অল্প সময়ের মধ্যে অ্যানেক্স ভবন করে দিয়ে, এমনকি পুরোনো বিল্ডিংটা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা ছিল, সেটাকে কোনো মতে মেরামত করে দিয়ে ওখানে একটা ব্রিজও তৈরি করে দিই, তবু ওটা বেশ ঝুঁকিপূর্ণ, এখনও ঝুঁকিপূর্ণ, এটা আমি বলবো। কিন্তু আমরা এভাবে চলছি সমস্ত জেলায় প্রত্যেকটা আমাদের বিচার আদালত থেকে শুরু করে আবাসন থেকে সব ব্যবস্থা আমরা কিন্তু ধীরে ধীরে করে যাচ্ছি। আমরা আজকে এই ভবনটা যে এখানে আপনারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য এবং আপনারা ইতিমধ্যে এটার বিস্তারিতই শুনেছেন, 20 তলার ভবন, 76টা ফ্ল্যাট করা হয়েছে, 3650 বর্গফুটের বেশ বড়সড় ফ্ল্যাট, যেখানে আলাদা অফিসেরও ব্যবস্থা আছে, একজন মানে টিএ বসতে পারে বা সহযোগী বসতে পারে, তারও আলাদা রুমের ব্যবস্থা করা আছে, তার একটা প্রাইভেট এবং পাবলিক একটা আলাদা করে খুব পরিকল্পিতভাবেই কিন্তু এই ফ্ল্যাটটা নির্মাণ করা হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের গণপূর্ত বিভাগকে, যেহেতু দ্রুত এটা নির্মাণ করা সম্পন্ন করেছে, এখন তো আধুনিক প্রযুক্তি এসে গেছে, কাজে যত দ্রুত করবে খরচও বাঁচবে, যত খরচ বাঁচেনি খরচ বরং বেড়েছে। প্রথম যেটাকে আমরা দিয়েছিলাম সেটা ছিল বোধহয় 141 কোটি টাকা, পরে এটা বৃদ্ধি পেয়ে 174 কোটি টাকায় এই প্রজেক্টটা করা হয়েছে। যা হোক, টাকাটা এখানে বড় কথা না, সব থেকে আমি আনন্দিত এই জন্য যে আমাদের বিচারপতিগণের জন্য একটা সুন্দর আবাসিক ব্যবস্থা আমরা করতে পারলাম
এবং এই জায়গাটা খুবই চমৎকার জায়গা এবং পুরোনো গাছপালা সবই রাখা হয়েছে, একটা প্রাকৃতিক মানে পরিবেশটা যাতে রক্ষা হয় তার ব্যবস্থাও নিয়ে রাখা হয়েছে এবং অনেকগুলি সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়েছে। একেবারে আধুনিক যুগের সকল ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন এই বিল্ডিং তৈরি করা হয়েছে। আপনারা সারা বাংলাদেশেই আমাদের যারা সরকারি কর্মকর্তা আছে তাদের জন্য এই ধরনের ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছে এবং ইতিমধ্যে নির্দেশ দিয়েছে শুধু ঢাকা শহর না, জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আবাসন ব্যবস্থাটা সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য। কারণ যারা দিনরাত পরিশ্রম করবেন, কাজ করবেন, খাটবেন, দিন শেষে যদি একটু সুন্দরভাবে তারা ঘরে এসে বসবাস করবেন, একটু ভালোভাবে বা থাকবেন, পড়াশোনা করার সুযোগ পাবেন, সেই সুন্দর একটা ব্যবস্থা আমরা করে দিতে চাই যেন পরিবারকেও নিয়ে থাকতে পারে। এবং সেই সাথে নিরাপত্তার বিষয়টি, কারণ একটা ফ্ল্যাট থাকলে সেখানে আমাদের সার্বিকভাবে নিরাপত্তা দেওয়ারও একটা ভালো সুযোগ থাকে, যেখানে কে কখন যাবে না যাবে, কী করবে, সব ধরনের খোঁজ খবর নেওয়া, সিসি ক্যামেরা থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থাও আমরা এই ফ্ল্যাটে নিয়েছি। কাজে আমি এটুকুই বলতে চাই যে আমাদের যেটা চিন্তা যে শুধুমাত্র দেশের আর্থসামাজিক উন্নয়নের কাজই না, সাথে যারা এর সঙ্গে জড়িত বা কাজ করেন এবং দেশের সর্বক্ষেত্রে আমরা যারা কর্মরত তাদের আবাসনের একটা সুন্দর ব্যবস্থা, একটা সুন্দর পরিবেশ করে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কারণ বাংলাদেশটাকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে করতে চাও, কিন্তু আমাদের অনেক সময় চলে গেছে, স্বাধীনতার 45 বছর পার হয়ে গেছে, 46 বছর চলছে। এই দেশ কেন এতদিন পিছিয়ে থাকবে সেটা আমরা ভালোই জানি। 75-এর পর 21 বছর পর আমরা সরকার আসার পর থেকে আমরা স্বাধীন উন্নয়নের কাজ করছি। আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী হয়েছে। আমরা এমনকি বাংলাদেশের জনগণের মান সম্মান রক্ষা, এটাও আমাদের কর্তব্য বলে আমি মনে করি। আপনাদের মনে আছে যে এক অভিযোগ তুলেছিল পদ্মা সেতু নিয়ে দুর্নীতি, আমি তার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে দুর্নীতি করতে নিজের ভাগ্য করতে তো আমি এখানে আসিনি, আমি এসেছি জনগণের ভাগ্য করতে। আর যে পদ্মা সেতু করবো আমরা, সেখানে আমরা দুর্নীতি করতে যাবো কিসের জন্য? কিন্তু আজকে আল্লাহ রহমতে আপনারা জানেন যে কানাডা ফেডারেল কোর্ট ইতিমধ্যে রায় দিয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংকের অভিযোগগুলি সম্পূর্ণ ভুয়া ছিল, সম্পূর্ণভাবে বানোয়াট ছিল। কাজে আমরা এবং আমাদের এখান থেকেও কিন্তু সেই কথাই বলা হয়েছিল। কাজে এটা বাংলাদেশের মানুষের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, দেশের সম্মান উজ্জ্বল হয়েছে। আর্থসামাজিকভাবে বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ উন্নয়নের একটা রোল মডেল। আমাদের বিচার বিভাগেও আধুনিক এবং প্রযুক্তি সম্পন্ন আমরা করার পদক্ষেপ প্রথমবার থেকে আমরা কিছু কাজ করছি, এখন আমরা করে যাচ্ছি। এবং সেই সাথে সাথে এখানে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেন বিচার কার্য করা যায়, যেগুলি সব থেকে দুর্ধর্ষ আসামি তাদের নিয়ে টানাটানি করা আনা, এটা একটা কঠিন কাজ। ইতিমধ্যে কেরানীগঞ্জে যে জেলখানা করা হয়েছে সেখানে আমি নির্দেশ দিয়ে দিয়েছি, সেখানে বিশেষ আদালতে রুম করে দেওয়া, যে এই জায়গায় বসেও ঢাকা থেকেও যে ওখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা যেতে পারে, আসামি নিয়ে টানাটানি করতে না হয়, সেই ব্যবস্থা যাতে থাকে। সেখানে যেমন আইনজীবীরা থাকবেন, যা যা প্রয়োজন সবাই থাকবেন, সেরকমভাবে আমরা ব্যবস্থা করে দিতে চাচ্ছি। যে নির্দিষ্ট যারা মানে আসামি তাদেরকে নাড়াচাড়া করতে গেলে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আসামি ছিনতাই হয়। কাজে সেই জন্য আমরা এই ব্যবস্থা দিয়ে যাচ্ছি। আর এটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ধরনের বিচার ব্যবস্থা ইতিমধ্যে বিশ্বে চালু আছে, আমরা সেটাই অনুসরণ করতে চাই। আমাদের দেশে একটা নতুন উদ্যোগ শুরু হয়েছে, জঙ্গি সন্ত্রাসবাদ, এর হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই এবং সেই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমি আমার কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে গতকালকে পহেলা বৈশাখের সাথে কোনো ধর্মীয় বিষয় না, এটা আমাদের বাঙালির একটা আমাদের ক্যালেন্ডার, সেই অনুযায়ী এবং আগের দিনে ব্যবসা বাণিজ্য হাল খাতা অর্থাৎ সমস্ত দেনাপনা শোধ করে নতুনভাবে দেনাপনা শুরু এই পয়লা বৈশাখ থেকে শুরু হতো। এর সাথে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা মিল রয়েছে। তো সেখানে নানা ধরনের হুমকি আমরা পেয়েছিলাম, যা আমরা তখন কাউকে বলিনি। অনেক ধরনের হুমকি আমাদের কাছে এসেছিল, এটা হবে ওটা হবে, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তারা এত সক্রিয় ছিলেন
যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমগ্র বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে আমাদের এই নববর্ষ উদযাপন করা হয়েছে এবং নববর্ষটা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পালন করে এবং তার জন্য আমরা আমাদের যেমন বেতন সকলের বাড়িয়েছি সেই সাথে এই নববর্ষ উদযাপনের একটা ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি, কারণ এই একটা সময় সবাই একসাথে উদযাপন করতে পারে সেদিকে বিবেচনা রেখে। কাজে মানুষের আমি চাই যে আমরা শুধু খাদ্য কাজ করবো তা না, সকালে একটা মানে কিছু মনোরঞ্জনের ব্যবস্থা সবাই একটু যেন কিছুটা মানে একটু স্বস্তি শান্তিতে উৎসব করতে পারে সেই সুবিধাটাও করে দেওয়া যেটা প্রয়োজন বলে আমরা মনে করি। এবং আমরা জানি যে প্রতি যারা যে সরকারি চাকরি করে 3 বছর পর পর 1 মাসের বেতন পান 15 দিনের ছুটি পায়, সেটাও কিন্তু আবার করে দেওয়া, সেটা আমি চিন্তা করে দিয়েছিলাম। যেভাবে বহু কাজ আমরা সব এত বিস্তারিত বলার সময় আমাকে আরো দুটো জায়গায় যেতে হবে, দুটো উদ্বোধনী আছে, সেজন্য যার আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এই বিল্ডিংটা উদ্বোধন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি আপনারা যারা এখানে বসবাস করবেন খুব আপনারা বসবাস করতে পারবেন এবং দোয়া করবেন যেন বাংলাদেশের জনগণের জীবন মান আরো উন্নত করা এবং তাদের জীবনটাকে আরো শান্তিপূর্ণভাবে যারা জীবনযাপন করতে পারে, উন্নত জীবনযাপন করতে পারে, সেই জন্য করতে পারি, সেই জন্য আপনাদের সকলে দোয়া চাই। জয় বাংলা, জয় গণতন্ত্র বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের অগ্রগতিক মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক ভাষণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত মাননীয় বিচারপতিগণের জন্য নির্মিত আবাসিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।